সুপ্রিয় দর্শক শ্রোতা, শিকড় টিভির আজকের আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মাহমুদ। আরেকটি পারস্য যুদ্ধের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি, বর্তমান অবস্থা, সমঝোতার পথে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তেলের দামের বর্তমান পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় কি কি অসুবিধার সৃষ্টি হচ্ছে সারা বিশ্ব সেই ফল ভোগ করছে, এবং ইরানি বন্দর এবং নৌ অবরোধের বর্তমান হালচিত্র নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব বোরহানুল হক সম্রাট। সম্রাট ভাই, আজকের আলোচনা আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা বলছিলাম ভূমিকায় ছোট্ট করে, যে আজকে ইরান ইউএসএ ইসরায়েল যুদ্ধের তো অনেক দিন হয়ে গেল, সর্বশেষ পরিস্থিতি এবং যুদ্ধবিরতির এই বর্তমান অবস্থাটা কি কি আছে যদি বলতেন। এটাকে বলা হচ্ছে সাইলেন্ট এক্সটেনশন। নীরবভাবে এটার মেয়াদ বৃদ্ধি পাচ্ছে, যদিও কোনো পক্ষই কিছু বলেনি। আমরা দেখছি যে এটা অবিশ্বাস্য রকম একটি বাস্তবতা। একটা সময় মনে হতো যে যে হুঙ্কারগুলো আমরা শুনতাম সেটি থেমে গেছে, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখন কোনো পক্ষে যুদ্ধের মধ্যে নেই। যদিও আমরা দেখছি এই সুযোগ নিয়ে ফিলিস্তিনি এবং গাজাতে আক্রমণ চলছে এবং 12 জন মানুষ মারা গেছে। লেবাননে বিস্তীর্ণ অঞ্চল, তারা এখন একটি বড় অঞ্চল তারা দখল করে রেখেছে ইসরায়েলি বাহিনী, এবং অনেকের মধ্যে এই আশঙ্কাটি কাজ করে যে তারা আবার সেখান থেকে ফিরবে কিনা যুদ্ধ যখন শেষ হয়ে যাবে। অনেকের মধ্যে এটি নিয়ে অনেক ধরনের কথাবার্তা রয়েছে। ফলে অস্থিরতা কিন্তু কখনোই শেষ হবে বলে মনে হচ্ছে না, অন্তত মধ্যপ্রাচ্যে। এবং আপনি দেখেন, আমরা যত যাই বলি না কেন, এই গাজাতে কিছু হলে বা লেবাননে কিছু হলে যা বলার সেটি ইরানি বলে। আমরা আরও অনেক প্রধান মুসলিম দেশগুলোকে দেখিনি, মধ্যপ্রাচ্যের কোনো দেশই কিছু বলে না, আমরা দেখিনি যে চুপচাপ। যদিও শিয়া এবং সুন্নি নিয়ে ইসলামে স্পষ্টভাবে দুটি সীমারেখা রয়েছে, কিন্তু যা বলার যেটি বলছিলাম সেটি আসলে ইরানি বলে, এবং ইরানের ভয়ে হয়তো, না হলে হয়তো গাজার অবস্থা বা লেবাননের পরিণতি আর কি হতো আমরা ঠিক জানি না। বিকজ এই যুদ্ধ শুরুর আগেও তো ইরানই একমাত্র দেশ যারা সাহস করে ইসরায়েলে আক্রমণও করেছে। হ্যাঁ, প্রচুর গোলা নিক্ষেপ হয়েছে। কারণ আরো কারোর কাছ থেকে আক্রমণের কোনো সম্ভাবনা, কোনো সুযোগ ইসরায়েল রাখেনি, এবং খুব স্বাভাবিকভাবে তারা, সে কারণেই তো ইরানের উপর এত ক্ষোভ। তারা কি মধ্যপ্রাচ্যের সব দেশগুলোকে কিনেই ফেলেছে? সেটি হয়তো আরো ভালো যারা বিশ্লেষণ করেন তারা হয়তো বলতে পারবেন, কিন্তু এই মুহূর্তে যেটি আমরা জানি যে যুদ্ধবিরতি যেটি 21-22 এপ্রিল শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যে যুদ্ধবিরতিটা ছিল, কিন্তু আমরা দেখছি যে যুদ্ধবিরতি চলছে। এটা কি এক কাইন্ড অফ অটো রিনিউয়াল প্রসেসে আছে? অটো রিনিউয়াল প্রসেস বলতে পারেন। এবং আপনি যদি খেয়াল করেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইরানের কাছে তো টেলিফোন আছে, আমাদের কাছে টেলিফোন আছে, তারা যদি মনে করেন যে তারা আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের খুব ভালো আয়োজন আছে কথা বলার, আমরা তাদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করি। তো এই সমঝোতার পথে বাধা কি? এই যেটা আবার রিসেন্ট আর একটা ঘটনা ঘটলো, যে ট্রাম্পের উপরে একটা মিডিয়া নিয়ে একটা নৈশ একটা আক্রমণ হয়ে গেল। হ্যাঁ, আমরা এটি অবশ্যই নিন্দা জানাই যে এভাবে আক্রমণটি হয়েছে, এবং আমরা দেখলাম যে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিধর মানুষটি, যিনি সারা পৃথিবীর মানুষকে তার মতো করে কথা বলতে পছন্দ করেন, তার নিজের দেশের সাবেক প্রেসিডেন্টদেরকে নিয়ে উনি যেভাবে কথা বলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন বিল ক্লিন্টন, বারাক ওবামা বা হিলারি, তাদেরকে নিয়ে উনি যে তাচ্ছিল্যের ভঙ্গিতে এবং খুবই ওপেনলি কথা বলেন, কোনো প্রসঙ্গ না হলে টেনে নিয়ে এসে কথা বলেন আর কি। আমরা দেখেছি বাইডেনকে নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন, তিনি নিজে একই বয়সের মানুষ হলেও, ফলে সেই মানুষটি এখন এই যেভাবে আক্রমণের শিকার হলেন, আমরা এটা নিন্দা জানাই, কিন্তু আমরা দেখলাম যে ওনাকে কিভাবে তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হলো, এবং ওই জায়গাটার চেহারা যদি আপনি দেখেন, তো এটি আসলে কিছুক্ষণ পর্দার পিছনে লুকিয়েছিলেন। হ্যাঁ, এটি শোনা যাচ্ছে, নানান ধরনের বিশ্লেষণ আছে ভিডিওতে যা দেখা যায়। হ্যাঁ, তো ওই ঘটনার উপরেও ট্রাম্প একটু নিশ্চয়ই ইরান বা উনি মুসলিমদেরকে দোষ দিবেন, এটি খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়, যদিও সেটি নিশ্চিত করে কেউই বলতে পারছেন না কারা এই আক্রমণটি করেছিল। সেই ক্ষত একটি রয়েছে। আরেকটি হচ্ছে যে মূল জায়গাটিতে ট্রাম্প বারবার বলার চেষ্টা করছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে কর্মসূচি, সেটি ইরানকে 20 বছরের জন্য ত্যাগ করতে হবে।
মানে নিউক্লিয়ার পাওয়ারটা নিয়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই কথাটি বলার চেষ্টা করছেন, যদিও ইরানে এরকম অজুহাতে আক্রমণ করা হয়েছিল এবং পরে আমরা দেখেছি যে আণবিক শক্তি কমিশন জানিয়েছে ইরানে নিউক্লিয়ার পাওয়ার কিছু নেই। এবং ইরাকের ক্ষেত্রেও তাই হয়েছিল, যে তাদের এখানে মানব বিধ্বংসী অস্ত্র আছে সেইগুলোকে, কিন্তু আসলে তো ইরাকে কিছুই পাওয়া যায় না, কিন্তু ওটা একটা পোড়ামাটি হয়ে গেছে। এবং ইরানের ব্যাপারেও তিনি ঠিক ওই একইভাবে ওই একই লাইনে কথা বলছেন যে এটি শেষ না হওয়া পর্যন্ত তিনি শেষ করবেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে হরমুজ প্রণালীতে যে ঠেকেছে, যে হরমুজ প্রণালীর তেলের দামটা নিয়ে যদি কিছু বলতেন একটু। তেলের দাম তো আপনি দেখেছেন, বিশ্বব্যাংক সর্বশেষ যে একটি তাদের প্রতিবেদন দিয়েছে, সেখানে বলছে যে আগে তেলের দাম যুদ্ধ পূর্ববর্তী যে সময় তেলের দাম গড়ে ছিল $69, যেটি এখন $86 গড়ে যে থামবে। যদি এখন $86 বেশি, এবং এটি কত দূর 126-25 পর্যন্ত গিয়েছিল, 106 110 তো অনেক দিন ছিল মাঝখানে যুদ্ধের সময়টাতে, সেটি এখন কমে একটু কম জায়গাতে রয়েছে। কিন্তু তেলের গড় যে দাম, ওই আমাদের বাংলাদেশের মতো আর কি, যে বাসের দাম এত বাড়ানো হয় তেলের দাম বা গ্যাসের দাম বাড়ানোর প্রেক্ষিতে, যে ওখান থেকে আবার কমিয়ে একটি জায়গায় নিয়ে আসে, এবং যেটি নিয়ে আসে সেটি অসহনীয় হয়ে পড়ে। তো তেলের ক্ষেত্রে সেটি হবে, অসহনীয় হয়ে যাবে। এবং $86 গড়ে বিশ্বব্যাংক এটি বলছে। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে হঠাৎ করে যুদ্ধের আগে যে চেইনটা ছিল, তাতে আমরা সেখান থেকে কমপক্ষে 10 মিলিয়ন ব্যারেল কম তেল এখন পৃথিবীতে যাচ্ছে এই জায়গাটা দিয়ে। তেলের যে জ্বালানির যে চেইনটি সেটি কমে গেছে, এবং এখন যে পুনরুদ্ধার করার প্রক্রিয়া চলতেছে সেটি খুব ধীরে ধীরে আগাচ্ছে। ফলে সেই জায়গাটিতে যেতে সময় লাগবে, এবং তেল নিয়ে সারা পৃথিবীতে যে অস্থিরতা হয়তো কমে আসবে, কিন্তু তার জন্য একটি বড় রকমের সময় দিতে হবে আর কি। তো হরমুজ প্রণালী তো ধরেন অন অ্যান্ড অফ মোটামুটি বন্ধই। হ্যাঁ, তো এইটার জন্য তো ধরেন তেল পরিবহন বলেন, জ্বালানি পরিবহন বলেন, অন্যান্য কৃষিপণ্য বা যেসব জিনিস পরিবহনে তো সবকিছুই বাধাগ্রস্ত। সবচেয়ে বেশি হচ্ছে সার। হ্যাঁ, সার। তো এই কারণে আমাদের মানে বিশ্বের অন্য দেশের মানুষরাও তো এর জন্য এর কুফলটা ভোগ করছে। ডেফিনেটলি, কারণ কমপক্ষে 30% সার, কৃষি সার, সেটি হরমুজ প্রণালীর যে জলসীমা সেটি দিয়েই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কারণ এখানে যে পাওয়ার রয়েছে, আপনি যদি বাহরাইন, কুয়েত, কাতারের যে পাওয়ার রয়েছে, এলএনজি বা তেলের পাওয়ার, সেটি দিয়ে তারা যে উৎপাদনটি করে সেই সারের সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার পথটি তো হরমুজ প্রণালী। সেটি তো বন্ধ, সেটি শুধু তেলের কারণে বন্ধ না, এবং আরও পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ কিছু ধাতব পদার্থ রয়েছে যেটি মধ্যপ্রাচ্যে খনন করে পাওয়া যায়, এবং যেটি এই পথটা দিয়ে আসে। ফলে সব কিছুর উপরে কিন্তু প্রভাব পড়েছে। যে যারা এটি অ্যাফেক্টেড তারা ছাড়া বুঝতে পারছে না যে এটির অভিঘাত কোথায় যে পড়ছে। এর মধ্যে যদি আবার যুদ্ধ বিরতি থাকলেও ইউএস এর যে যুদ্ধজাহাজ বা অন্যান্য যেই তাদের যে জলসীমায় যারা আছে নৌবাহিনী, ইউএস নেভাল ফোর্স, তারা তো ইরানি বন্দর বা নৌপথগুলোকে একটু অবরোধ করে রাখছে। এটাতে কি ইরানের আভ্যন্তরীণ অবস্থাটা? এটি তো একটি দুঃখজনক ব্যাপার ঘটছে, যে এটাও তো একটা মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। কারণ বলা হচ্ছে যে ইরানকে সমঝোতায় আসতে বলা হচ্ছে, কিন্তু আপনি যদি আমার ঘরের সকল দরজা বন্ধ করে রেখে আমাকে আসতে বলেন যে তোমার সাথে আমার সমঝোতা আছে, আমি কিভাবে সেটি আমার পক্ষে সম্ভব? এই বন্দরগুলো বন্ধ হয়ে থাকার কারণে, এবং এই হরমুজ প্রণালী ইরান নিজে বন্ধ করে রাখার কারণে তেলের যে উৎপাদন, তেলের যে কূপগুলো বলে, সেগুলো কার্যত অচল হয়ে আছে। এবং আপনি জানেন যে পাওয়ার কখনো ধরে রাখা যায় না। তেলের কূপ, ওখানকার যে প্রেশার, নিচ থেকে যে তেলের যে প্রেশার এবং গ্যাসের যে প্রেশার, সেটি কিন্তু ধরে রাখা যায় না। এটা নিয়মিতই উত্তোলন করা এবং এটা ডিস্ট্রিবিউশন চ্যানেলে দিয়ে দেওয়াটাই মানে সবচেয়ে। ইরান এখন কিন্তু এই যুক্তরাষ্ট্র মনে করছে যে ইরানকে যদি আমি এইভাবে তাকে সাহায্য করতে পারি, তাহলে হয়তো টেবিল টকে সে আমার কথা শুনবে। মানে নানানভাবে যে প্রেশারটা সেটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে, এবং আপনি খেয়াল করে দেখেন যে আলোচনাটি কিন্তু টেবিলে বসছে না, কারণ দুই পক্ষকে ইরান ব্যবহার করছে হরমুজ প্রণালীর প্রক্রিয়াটা, যুক্তরাষ্ট্র ব্যবহার করছে যে তার যে ইরানের বন্দর থেকে ছেড়ে আসা অথবা যাওয়া যে জাহাজগুলো। তো আমরা মাঝখানে শুনছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে। তো শান্তি আলোচনায় পাকিস্তান সহ যাদেরকে আসলে আমরা তো সবাই বলে আর কি, বিশ্লেষকরা বলছেন এটাও ট্রাম্পের
অ্যাসাইন করা কিছু দেশ যে তারা একটা শান্তি আলোচনার খেলা খেলছে, যেখানে পাকিস্তান, ওমান, কাতার, অনেকের দেশের নাম শোনা যায়। তো তারা কি করছে, তাদের ভূমিকাটা কি হচ্ছে? তারা করছে, এখনো কাজ চলছে, যেটি ইরানের পক্ষ থেকে একটি শান্তি প্রস্তাবের প্রত্যাশায় তারা রয়েছেন এবং ইরান সেই শান্তি প্রস্তাব নিয়ে কাজ করছে। মানে এখানে ব্যাপারটা হয়েছে কি, যত যত দায় সেটি দেখা যাচ্ছে ইরানের, যারা নিজেরা যুদ্ধ শুরু করে নেই, যারা আক্রমণের শিকার হয়েছে প্রথমে, তাদেরকেই এই ফয়সালাটা করতে হচ্ছে। এবং অনেকে, বিশ্বের অনেক মানুষ মনে করে যে ইরান এখন মেনে নিলেই হয়, আমি এরকম বলতে শুনি। কিন্তু যার সকল বন্দর কলাপস, এই দেশগুলোতে বন্দর দিয়েই তার টিকে থাকার আয়োজন করে, মানে হাত পা বেঁধে সাঁতার কাটানোর মতো একটা অবস্থা। একেবারেই তাই, একেবারে তাই। ফলে এখন ইরান হয়তো তাদের একটি প্রস্তাবনার মধ্যে দিয়ে তারা আছে, এবং ইরানের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেখানে যে ইরানে যারা এখন সুপ্রিম লিডারের জায়গায় রয়েছে, যারা ইরানকে এখন চালান, তারা যে সবসময় নিজেদের মতো করতে পারছে কাজটি, সেটি কিন্তু বলা যাচ্ছে না। ফলে তারা ইভেন আপনি দেখেছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তরফে বলা হয়েছে, আমি BBC CNN দেখছিলাম জিনিসটি, যেটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা ইরানের পক্ষ হয়ে টেবিল টকে আসছে তারা পর্যাপ্ত শক্তিশালী নয়, ইরানের মানুষজন তাদেরকে প্রতিনিধিত্ব করার জায়গায় রেখেছে কিনা এটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এদিকে শুনছিলাম যে পাকিস্তান ইরানের যে 10 দফা শান্তি প্রস্তাব, সেটা সমন্বয় করার কাজ করছে বা চেষ্টা করছে কিছু করার, সেটি চলছে। আমরা প্রত্যাশা করতে পারি যে একটা ভালো কিছু আমরা দেখতে পারবো, কিন্তু একই সাথে আবার সেই শঙ্কাও থেকে যায় যে কবে কখন, কারণ আপনি দেখলেন ডোনাল্ড ট্রাম্পের উপর যে আক্রমণটি হয়েছে, তার অভিঘাত তিনি কিভাবে নেন সেটি বলা যায় না। আমরা তারপরও আশা করি যে বিশ্বের সকল শক্তিধর মানুষের সুবুদ্ধির উদয় হবে এবং এই যে নারকীয় যন্ত্রণা, যুদ্ধের এই শঙ্কা থেকে মানুষ মুক্তি পাবে। আমরা সহসা কি কিছু দেখতে পাবো, কি মনে হয়? দেখতে পেতে পারি। আমার ধারণা যে এক সপ্তাহের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসবো। না হলে যুদ্ধটি থেমে আছে কেন বলেন? যুদ্ধটি যে থেমে আছে কোনো কিছুর প্রত্যাশায়, এবং ভিতরে ভিতরে যে বার্গেনিংটা চলছে আন্ডার টেবিল টক, সেটি আমরা দেখছি যে অনেক শক্তি। আমরা এর আগেও বলেছিলাম, জাতিসংঘ কি আছে আপনার কাছে মনে হয়? না, জাতিসংঘ এই যুদ্ধগুলো বারবার পৃথিবীতে, এই গত অন্তত 20 বছরে যে যুদ্ধগুলো হয়েছে, সেটি যুদ্ধ আসলে প্রমাণ করে যে জাতিসংঘ আসলে খুব একটা অ্যাক্টিভ রোল, ছোট জগন্নাথ, হ্যাঁ, তার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে এই যুদ্ধ যেটি আমরা আলোচনা করেছিলাম, এই যুদ্ধ পৃথিবীর যে বৈশ্বিক রাজনীতি, ভূ রাজনীতি, তার অনেক কিছুই এলোমেলো করে দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া চীনের সম্পর্ক, ইভেন যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ এশিয়ার সম্পর্ক, এবং যুক্তরাষ্ট্রের সাথে আমরা যদি মধ্যপ্রাচ্যের সম্পর্কগুলো সামনে কি পরিণতি পাই, সেটি আসলে। আবার এদিকে শুনছিলাম মধ্যপ্রাচ্যের দেশগুলো খুব করে চাচ্ছে যে সমঝোতা বা কোনো কিছু না হয়ে চলুক, তাতে তারা নাকি বেশি লাভবান হয় এবং তাদের নিজেদের যে ইন্টারনাল, আভ্যন্তরীণ নিরাপত্তাটাও রক্ষা হয়, কারণ তারা ওই ইরান জুজুর ভয়ে কিন্তু তারা অনেকটা ভীত। হ্যাঁ, তারা তো ইরানকে আসলে শক্তিশালী ইরানকে দেখতে চায় না। তো তারাও চায় যে যুদ্ধটি হলে যদি ইরান সেই তাদের পর্যায়ে নেমে আসে শক্তির দিক থেকে, তাহলে তাদের জন্য খুব ভালো হবে। এবং ইরানকে তারা, এই যে এখন যে ঘটনাটির মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্য যাচ্ছে, তখন তারা হয়তো তার প্রতিশোধ নিতে পারবে, এরকম একটি মনোবাসনা তাদের থাকতে পারে। তাতে আসলে মধ্যপ্রাচ্যের কতখানি ক্ষতি হলো বা কি লাভ হবে, অন্যর কাছে দাসত্বপনার জায়গাটা কত বেশি আরো সুনিশ্চিত হবে, সেটি নিয়ে তারা খুব একটা ভাবছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ সম্রাট ভাই। শুধু দর্শক, আমরা আসলে খুব স্বল্প পরিসরে আমরা এই যুদ্ধের যেই ধারাবাহিক আলোচনা চলছে তার সর্বশেষ নিয়ে আমরা একটু আপনাদের আপডেট করলাম বা আমরা একটু জানালাম। আমরা নিয়মিতই আপনাদেরকে জানাতে থাকবো। আমাদের কাছে প্রতি মুহূর্তেই যেসব খবরগুলো আসে সেগুলোর আমরা বিশ্লেষণ করব। আমাদের এই আলোচনা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা শিকড় টিভির সঙ্গেই থাকবেন এবং শিকড় টিভির আলোচনাগুলো আপনারা নিয়মিত দেখবেন, এই আশাই আমরা করতে পারি। সবাইকে আর একবার শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ।